এখন আমরা দেখব কোষের সমবায়। কোষের 3 প্রকারের সমবায় হয়ে থাকে। একটা শ্রেণী সমবায়, সিরিজ বলে, একটা সমান্তরাল প্যারালাল, আর একটা হচ্ছে মিশ্র সমবায়, মানে যেখানে দুইটা একসাথেই থাকবে এমন। তো আমরা আসলে আগে কি দেখছি? আগে দেখছি যে আমাদের কাছে রোধ থাকতো অনেকগুলা, মানে আমরা সবসময় হিসাব করছি রোধের সমবায়, আর সেটা যুক্ত থাকতো একটা ব্যাটারির সাথে। আর এইখানে ঘটনা খানিকটা উল্টা, যে এখানে সেল থাকবে অনেকগুলা, ধরো অনেকগুলা সেল থাকবে, আর রোধ থাকবে একটা। রোধ অনেকগুলোও থাকতে পারে, বাট আমরা হিসাব করব একটা রোধের জন্য। অনেকগুলো থাকলে তুমি পারবা। তো এইভাবে আমরা হিসাবগুলো করব। তো আমরা বেসিক্যালি কি কি জিনিস এখান থেকে বের করা শিখব? আমরা এখান থেকে বের করা শিখব, যদি অনেকগুলা সেল থাকে সেই ক্ষেত্রে সামেশন অফ ই বা ইকুইভ্যালেন্ট এর মান কত হবে, মানে তুল্য কোষের মান কত হবে। যেমনটা অনেকগুলো রোধ থাকলে আমরা আগে বের করতাম তুল্য রোধ কত হবে, তেমন সেলও যদি অনেকগুলো থাকে সেক্ষেত্রে আমরা বের করব যে তুল্য সেলের মান কত হবে। ঠিক আছে? আচ্ছা, আবার প্রত্যেকটা সেলের কিন্তু অভ্যন্তরীণ রোধ থাকবে। ঠিক আছে? আমরা সেগুলোর হিসাব আলাদা করে করব। ফাইনালি সেখান থেকে আমরা বর্তনীর মূল প্রবাহ আয় বের করব। ঠিক আছে? তো দেখো যে যখন আমরা আগে মূল প্রবাহ বের করা শিখছিলাম, আমাদের মেইন কারেন্টের ইকুয়েশন কী ছিল? আই সমান ই বাই আর ইকুইভ্যালেন্ট, মানে তুল্য রোধ, প্লাস হচ্ছে অভ্যন্তরীণ রোধ। আর দেখো এখন আমরা যেটা শিখতেছি সেখানে সেল কিন্তু একটা না, সেল অনেকগুলা। সেক্ষেত্রে আমি সূত্রটাকে লিখবো এভাবে, যে সামেশন অফ ই বা ইকুইভ্যালেন্টটি, যেহেতু সেল অনেকগুলা, আর বহিস্থ রোধ আমরা একটাই রাখবো। হ্যাঁ, যদি অনেকগুলো থাকে সেক্ষেত্রে তুল্য রোধ তুমি হিসাব করবে। ঠিক আছে? প্লাস এইখানে অভ্যন্তরীণ রোধ। তো আমাদের তো প্রত্যেকটা সেলের সাথেই অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকবে, তাহলে দেখা যাচ্ছে অভ্যন্তরীণ রোধ অনেকগুলা হয়ে যাচ্ছে। ফলে সেই ক্ষেত্রে আমরা এখানে ইকুইভ্যালেন্ট লিখব, যেহেতু অনেকগুলা হচ্ছে। ঠিক আছে? তো আমাদের মেইন কারেন্টের সাধারণ সমীকরণ এমন হবে, সামেশন অফ ই ডিভাইডেড বাই আর প্লাস আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? তো চলো দেখি আমরা তাহলে শুরু করি। তো আমরা ফার্স্টেই একটা সার্কিট দেখি। এই সার্কিটে দেখো আমরা 3টা জিনিস বের করা শিখব। এক, এখানে সামেশন অফ ই এর মান কত। 2, আমরা শিখব অভ্যন্তরীণ তুল্য রোধের মান কত। ফাইনালি শিখব মেইন কারেন্ট কত। তাহলে চলো আমরা নিয়ম দেখি। দেখো নিয়ম হলো, যদি কতগুলা সেল বা কোষ শ্রেণী সমবায়ে একই পোলারিটিতে যুক্ত থাকে, ভালো করে শোনো, একই পোলারিটিতে যুক্ত থাকে। আচ্ছা, পোলারিটি একই হওয়া বলতে কি বোঝায়? তুমি একটু ভালো করে খেয়াল করো। এই সার্কিটে প্রথম যে ব্যাটারি রাখা, এই ব্যাটারির বাঁ পাশে প্লাস, ডান পাশে মাইনাস। সেম দেখো পাশে যে ব্যাটারি আছে সেটারও বাম সাইডে প্লাস, ডান সাইডে মাইনাস। ফাইনালি যেটা আছে সেটারও বাম সাইডে প্লাস, ডান সাইডে মাইনাস। তো এই দেখো সবগুলো কিন্তু একই রকম একটা সিচুয়েশান মেনটেন করছে, যে বামে প্লাস ডানে মাইনাস। তো এইটাকে আমরা বলি পোলারিটি সেম হওয়া। বুঝছো? তো এটা যদি বুঝতে কষ্ট হয় তো আরেকটা নিয়ম আছে, দেখো সেটাও বোঝো। তুমি সবগুলা ব্যাটারি থেকে কারেন্ট বের করো। দেখো তুমি কিন্তু জানো যে কারেন্ট সব সময় ব্যাটারির বড় প্রান্ত থেকে বের হয়। তাহলে এখান থেকে না আমার মেইন কারেন্ট বের হবে এই ব্যাটারি থেকে। ঠিক আছে? আবার পাশের ব্যাটারি দেখো, সেখান থেকেও কিন্তু আমার মেইন কারেন্ট এই দিক থেকে বের হবে, এই দিকে, তাই না? মানে বাম সাইডে যাচ্ছে। আবার থার্ড ব্যাটারি যদি দেখো, সেই ব্যাটারি থেকেও কারেন্ট বাম সাইডের দিকে যাচ্ছে। খেয়াল করছো? তাহলে বলো, 3টা ব্যাটারি থেকে আমার যে কারেন্ট বের হচ্ছে সবাই না সেম ডিরেকশানে? এই সেম ডিরেকশানে থাকাকে আমরা বলি পোলারিটি সেম হওয়া। ঠিক আছে? তো এরকম যদি থাকে তো তখন নিয়ম হলো সবগুলা সেল তোমাকে যোগ করে দিতে হবে। অর্থাৎ এখানে নেট সেলের মান হবে 10 প্লাস 10 প্লাস 10। বুঝছো? তার মানে হবে 30 ভোল্ট। আচ্ছা, এখন বলতে পারো বিপরীত পোলারিটিতে থাকলে কি করতাম? এটার নিয়ম হচ্ছে যারা একই দিকে থাকবে তারা প্লাস, যারা বিপরীত দিকে থাকবে তারা মাইনাস। এখন
কোনটা একই দিকে থাকবে কোনটা বিপরীতে থাকবে এটা তোমার ধরার উপর নির্ভর করবে, ঠিক আছে। ধরো আমি একটা সার্কিট এখানে দেখাই। ধরো এই সার্কিটে আমি বললাম যে এই একটা সেল, এই একটা সেল, এরকম একটা সেল, আর এখানে একটা সেল, এখানে একটা সেল। আমি সবগুলো ভ্যালু তোমাকে আলাদা করে দিচ্ছি। ধরো এই মানটা 12, এটা 10 ভোল্ট, এটা 8 ভোল্ট, এটা 4 ভোল্ট। তো আমি তোমাকে এই সিচুয়েশানে জিজ্ঞেস করলাম ইকুইভ্যালেন্ট এর মান কত, বলো তো দেখি। নিজে একটু পজ করে চেষ্টা করো। তাহলে আমরা এখন দেখব যে কোন কোন কারেন্ট একই ডিরেকশানে থাকতেছে। দেখো এই ব্যাটারির পজিটিভ প্রান্ত, তাহলে এখান থেকে কারেন্ট এই দিকে যাচ্ছে, তাই না? এটার দিকে তাকাও, এই ব্যাটারি থেকে কারেন্ট কিন্তু তার উল্টা দিকে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি 12 যদি প্লাস হয় তাহলে এই 10 হবে মাইনাস, কারণ সে রিভার্স দিকে কারেন্ট দিচ্ছে, ঠিক আছে। এবার এই ব্যাটারির দিকে আসো, এই ব্যাটারি থেকেও দেখো কারেন্ট 12-র উল্টা দিকে যাচ্ছে, মানে 10-এর দিকে যাচ্ছে। তাহলে এখানেও আমরা দিব কি মাইনাস, ঠিক আছে। এবার 4-এর দিকে আসো, দেখো এই ব্যাটারির এটাও কিন্তু বড় প্রান্ত, তাহলে কারেন্ট বের হবে এই দিক থেকে, তাই না? তার মানে সেটাও কিন্তু দেখো 10-এর দিকে, মানে 10, 8 যেদিকে কারেন্ট দিচ্ছিল এই 4 থেকেও কারেন্ট কিন্তু সেম একই ডিরেকশানেই বের হচ্ছে। তার মানে এই তিনজন কিন্তু সেম ডিরেকশানে, তাহলে এটার আগেও দিব কি মাইনাস। তাহলে টোটাল সেলের মান আমরা লিখব -10, -8, -4 +12। তো নেট সেলের মান আমরা কখনো ঋণাত্মক দিব না। তাহলে আলটিমেটলি অ্যান্সার আসবে কত? 22 -10। ওই যে বললাম আমরা তো মাইনাস দিব না। হ্যাঁ অ্যান্সার আসবে যদিও মাইনাস, আমার তো ওইটাকে আমি প্লাস ধরে নিছি, বুঝছো। এটা তোমার ধরার উপর ডিপেন্ড করবে, মানে আলটিমেটলি তুমি এখানে মডুলাস দিতে পারবে আসলে। তাহলে অ্যান্সার দাঁড়াবে 10 ভোল্ট। তো এই যে আমাদের নেট সেল বের করা হলো, ঠিক আছে। তো এইভাবে আমাকে প্রত্যেকটা কেসে নেট সেল বের করতে হবে, ঠিক আছে। ওকে, এবার আসো অভ্যন্তরীণ রোধ। তো দেখো প্রত্যেকটা সেলের সাথেই কিন্তু আমার অভ্যন্তরীণ রোধ ছিল 1, 2, 3টা, এবং তিনজনে কিন্তু শ্রেণীতে ছিল। তাহলে অভ্যন্তরীণ রোধ হবে 0.1 × 3, মানে 0.3। এবার দেখো তুমি কিন্তু মেইন কারেন্ট বের করতে পারবে। আমি ফর্মুলা কি লিখছিলাম? সামেশন অফ ই বহিস্থ রোধ প্লাস অভ্যন্তরীণ রোধের ইকুইভ্যালেন্ট, তাই না? আচ্ছা, পাশে আমি একটু মুছে দেই। তাহলে এখন মান বসাই দিলে মেইন কারেন্ট পাওয়া যাবে। চলো মান বসাই। তাহলে সামেশন অফ ই এর মান 30। বহিস্থ রোধ, দেখো আমি এই যে সার্কিট শুরুতে দেখাচ্ছিলাম এইটা, এখানে কিন্তু আমি কোনো বহিস্থ রোধ রাখি নাই, তাহলে এইটার ভ্যালু 0 আসবে। যদি থাকতো তাহলে বসাইতাম। আর অভ্যন্তরীণ রোধের মান 0.3, ব্যাস এটাই হবে আমার মেইন কারেন্ট। আশা করি বুঝছো, ঠিক আছে। এখন আমাদের বইতে দেখবা যে তোমাকে মেইন কারেন্টের জন্য একটা ফর্মুলা দেওয়া হয়েছে, এই ফর্মুলা NE/N ছোট আর প্লাস বড় আর। এটা ডেরিভেশন আমি চাইলে দেখাতে পারতাম, আমি আসলে দেখাচ্ছি না, তোমরা বইতে দেখে নিবা, খুবই সহজ ডেরিভেশন, দেখলেই বুঝবা। তো আমি শুধু যেটা বলার জন্য এটা লিখছি সেটা দেখো, এই সূত্র কিন্তু সব সময় ভ্যালিড না, মনে থাকবে। এটা সব সময় ভ্যালিড না। সব সময় ভ্যালিড কোনটা? যেটা আমি এখানে লিখে রাখছি, এই যে এটা অল টাইম ভ্যালিড, ঠিক আছে। যে কোনো কেস যে কোনো কন্ডিশনে এটা ভ্যালিড। তো এখন তুমি বলতে পারো তাহলে বইতে যেটা লেখা হলো সেটা কোন কোন শর্তে ভ্যালিড, তাই না? এটা লিখে দিচ্ছি, দেখো 1 নম্বর শর্ত, এই সূত্রটি ইউজ করতে গেলে তোমাকে ই এর মান সেম হতে হবে। আমি বলতে চাচ্ছি শ্রেণীতে যতগুলা সেল থাকবে সবার মান সেম হতে হবে। 2, পোলারিটি সেম থাকতে হবে। পোলারিটি, দেখো আমি প্রথমে যেই সার্কিটটা আঁকছিলাম এই দুইটা কন্ডিশন সেটাতেই স্যাটিসফাই করছিল। দেখো 1, প্রত্যেকটা সেলের মান বলা হচ্ছে সমান হবে, দেখো প্রত্যেকটা সেলের মান সমান 10। আবার দেখো সবারই কারেন্টের ডিরেকশন কিন্তু একই দিকে, দেখছো একই দিকে, তার মানে পোলারিটিও সেম ছিল। তাহলে সেই ক্ষেত্রে তুমি এই ফর্মুলা দিয়ে ম্যাথ করতে পারবা। কিন্তু সেকেন্ড যে ম্যাথটা আমি করাইছি দেখো এইটা, এখানে কিন্তু আমার প্রত্যেকটা সেলের মান সমান ছিল না, আবার পোলারিটিও কিন্তু সেম ছিল না, ফলে এই ক্ষেত্রে এই সূত্র ইউজ করা যাবে না, বুঝছো। আচ্ছা আমি সূত্রের পরিচয়টা বলি নাই।
পরিচয়গুলো জানাই দিচ্ছি। এখানে ই এর মান, ই মানে একটা সেলের মান। তো চলো দেখি আমরা এই সূত্র দিয়ে এই ম্যাথটা করি। আচ্ছা, আমি একটু কপি করে নিয়ে আসি এই পাশে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এটা ওকে, চলো দেখি। তাহলে দেখো, এন মানে প্রত্যেকটা সারিতে কোষের সংখ্যা। তাহলে আমি যদি এটাকে একটা সারি বিবেচনা করি, যে এই পুরো অংশটা একটা সারি, তাহলে এই সারিতে মোট কয়টা সেল আছে? 3টা। তাহলে এনের ভ্যালু হবে 3। ঠিক আছে। আচ্ছা, ই মানে একটা কোষের মান, তাহলে প্রত্যেকটা কোষের মানই তো 10। ওই যে বলছিলাম ই তো সবার সেম হতে হবে। তাহলে এনের ভ্যালু 3। ছোটো আরের মান ছিল 0.1 প্লাস বহিস্তরত তো নাই, দেখো সেম ভ্যালুই আসে, বুঝছো?